আল্ট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ফিচার্স পাওয়া গেছে। তাহলে কি আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, বা আল্ট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কোনো ফিচার্স নেই কিন্তু আপনার ডাক্তারবাবু আপনাকে ডায়াগনোসিস করেছে যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে? তো ব্যাপারটা কিরকম হতে পারে, চলুন দেখে নিই যে কিভাবে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা ডায়াগনোসিস করি। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যখন ডায়াগনোসিস করতে হয় আমাদের মূলত তিনটে ক্রাইটেরিয়া থাকে। এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলেই সেই পার্টিকুলার পেশেন্টকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে বলে লেবেল করতে পারি। কি কি তিনটে ক্রাইটেরিয়া? একটা হচ্ছে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, ডিলেড সাইকেল হচ্ছে, বা অলিগোমেনোরিয়া হচ্ছে। অলিগোমেনোরিয়া কথাটার অর্থ হচ্ছে যে মাসিক ধরুন 2 মাস 3 মাস বা তারও বেশি দেরি করে হচ্ছে। নেক্সট হচ্ছে যে শরীরে অ্যান্ড্রোজেন বলে যে হরমোনটি আছে, পুরুষ হরমোন যে আছে, সেই হরমোনের আধিক্য। সেটা আমরা কিভাবে জানতে পারি? সেটা আমরা ব্লাড টেস্ট করে জানতে পারি যে আপনার টেস্টোস্টেরন লেভেল বেশি আছে কিনা, বা অ্যান্ড্রোজেন ইনডেক্স দেখে জানতে পারি যে আপনার অ্যান্ড্রোজেন ইনডেক্সটা অ্যাবনর্মাল আছে কিনা। কিন্তু এই টেস্টটা যে সবসময় করতেই হবে সেরকম নয়। আমরা কিন্তু আপনার শরীরের অ্যান্ড্রোজেন বেশি আছে সেটা পরোক্ষভাবে জাজ করতে পারি যদি আমরা দেখি যে আপনার দেহের বিভিন্ন অংশে অবাঞ্ছিত লোম আছে, পার্টিকুলারলি ফেসিয়াল হেয়ার, এক্সেস বডি হেয়ার, অ্যাকনি বেশি হচ্ছে। এই ধরনের জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে এগুলো একটা ইনডাইরেক্ট এভিডেন্স যে আপনার অ্যান্ড্রোজেন বেশি আছে। এইগুলো যদি আমাদের ক্রাইটেরিয়া হয় তাহলে কারোর যদি মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি এবং এক্সটার্নাল ফিচার্স সাজেস্টিভ অফ অ্যান্ড্রোজেন এক্সেস যদি থাকে তাহলে তাকে আমরা কোনো রকম ইনভেস্টিগেশন না করেও কিন্তু বলতে পারি যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকার সম্ভাবনা বেশি। এবং ঠিক এর বিপরীতটাও সত্যি। আপনার আল্ট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে অথচ আপনার রেগুলার সাইকেল হচ্ছে এবং আপনার অ্যান্ড্রোজেন এক্সেস নেই, আইদার বায়োকেমিক্যালি অথবা ফিজিক্যালি। তো সেক্ষেত্রে আপনাকে শুধু আল্ট্রাসোনোগ্রাফির ফিচার্স এর উপরে নির্ভর করে আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে এটা কিন্তু স্ট্যাম্প করা যাবে না। তাহলে এই অংশটা আমাদের কাছে পরিষ্কার হলো যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ডায়াগনোসিসের জন্য আল্ট্রাসোনোগ্রাফি ম্যান্ডেটরি নয়, বা কোনো ব্লাড ইনভেস্টিগেশন বা কোনো রকম ইনভেস্টিগেশন ম্যান্ডেটরি নয়। চলুন এবার জেনে নিই যে যাদের আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ডায়াগনোসিস করছি তাদের সাধারণত আমরা কি ধরনের ইনভেস্টিগেশন করি। হ্যাঁ, ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি খুব কমন ইনভেস্টিগেশন, যেটা অলমোস্ট প্রত্যেক মহিলাকেই সাজেস্ট করা হয় যারা মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে আসছেন। এটা ছাড়াও আমরা কতগুলো অ্যাডিশনাল ব্লাড টেস্ট করি, যেমন থাইরয়েড প্রোফাইল, প্রোল্যাকটিন হরমোন, ফাস্টিং ইনসুলিন লেভেল বা পোস্টপ্রেন্ডিয়াল ইনসুলিন লেভেল। এই হরমোনগুলো আমরা দেখে থাকি কারণ এই হরমোনগুলোর তারতম্য কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে FSH LH হরমোনেরও অ্যাবনর্মালিটি থাকে, কিন্তু এটার সাথে সরাসরি ডায়াগনোসিসের কোনো সম্পর্ক নেই, কিন্তু ট্রিটমেন্টের সম্পর্ক আছে। তো ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু FSH LH হরমোনও পরীক্ষার আওতায় এনে থাকি। এবার জেনে নিই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টরা ইউজুয়ালি কি ধরনের অসুবিধা নিয়ে আমাদের কাছে আসে। এরা মূলত আসে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে। ঘন ঘন মাসিক হচ্ছে, ইরেগুলার মাসিক হচ্ছে, হেভি ফ্লো হচ্ছে, বা অলিগোমেনোরিয়া হচ্ছে, মানে 1 মাস 2 মাস বা তারও বেশি সময় ধরে মাসিক আটকে যাচ্ছে বা ওষুধ না খেলে মাসিক হচ্ছে না। এছাড়া আরেকটা গ্রুপ আসে আইদার প্রাইমারি সাবফার্টিলিটি অথবা সেকেন্ডারি সাবফার্টিলিটি নিয়ে। তার মানে হচ্ছে যে বাচ্চা ধারণে তাদের অসুবিধা হচ্ছে, আইদার প্রথম বাচ্চা ধারণেই অসুবিধা হচ্ছে অথবা প্রথম বাচ্চাটা কম বয়সে এসে গেছিল, তারপরে আরো 5-6 বছর সময় কেটে গেছে, কিন্তু এখন আর আগের মতো অত সহজে বাচ্চাটা আসছে না। তো এইগুলো হচ্ছে মূলত সমস্যা যেগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে উপস্থিত হয়। তো আমরা যদি একটু গভীরে এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা নিয়ে কথা বলি তাহলে দেখবো যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটার দুটো অংশ আছে। একটা হচ্ছে জেনেটিক অংশ, যেটা একটা জেনেটিক ইনফ্লুয়েন্স আছে যে কিছু মহিলার এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি, যেটা ইন্ট্রাইউটেরাইন লাইফে, মানে আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন সেই সময়ই এটা নির্ধারণ হয়েছে। নেক্সট আরেকটা অংশ হচ্ছে যে এক্সটার্নাল ফ্যাক্টরস। অ্যাকচুয়ালি আমরা এক্সটার্নাল ফ্যাক্টরস বলতে লাইফস্টাইল ফ্যাক্টরস গুলোকেই বলে থাকি, যেমন ধরুন ওবেসিটি, খাদ্যাভ্যাস, সিডেন্টারি লাইফস্টাইল না অ্যাক্টিভ লাইফ লিড করছে। এই ধরনের অংশগুলো কিন্তু এখানে কন্ট্রিবিউটরি ফ্যাক্টর প্লে করে। কারোর যদি জেনেটিক বায়াস থাকে বা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তাদের যদি ওয়েট গেইন করে তো তাদের এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের এক্সপ্রেশন ত্বরান্বিত হয়। তাই যদি হয় তাহলে উল্টো ঘটনাটা কি সত্যি হতে পারে? যার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে তিনি যদি ওয়েট রিডাকশন করেন তাহলে কি তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা কারেক্ট হতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। মাত্র 10% ওয়েটও যদি আমরা কারেকশন করি, 70% পলিসিস্টিক চেঞ্জেস, যে হরমোনাল প্রোফাইল যেগুলো অ্যাবনর্মাল হয়, তার 70% কিন্তু 10% ওয়েট রিডাকশনের মাধ্যমেই কমানো যায়। তো আপনার ডাক্তারবাবু আপনাকে যখন ট্রিটমেন্ট করে, ডাক্তারবাবুর হাতে কিন্তু এই 30% অংশই থাকে। যত রকম ওষুধই দিক না কেন আপনার হরমোনাল সমস্যাগুলোকে কারেক্ট করার জন্য, আপনি যদি আপনার ওই
70% অংশ মানে ওয়েট রিডাকশন বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট, এই অংশটার উপরে বা লাইফস্টাইল ফ্যাক্টরগুলোর উপরে আপনি যদি কনসিডার না করেন, আপনি যদি এফোর্ট না দেন, তাহলে কিন্তু আপনার ডাক্তারবাবু হাজার ওষুধ দিয়েও আপনার এই সিচুয়েশনটাকে কিন্তু একটা লং টার্ম বেসিসে রিভার্স করতে পারবে না। তো এই জায়গায় আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে অনেক রিসার্চ করেন, অনেক পড়াশোনা করেন, কি অসুবিধা কি সুবিধা সবই বোঝেন, কিন্তু বোঝার পরে কি করতে হবে সেই অংশটা কিন্তু আপনারা করতে চান না। তো রিকোয়েস্ট থাকবে যে নিজের প্রতি এই সেলফ সাবোটাজ করবেন না। আপনার ওয়েট রিডাকশন, অ্যাপ্রোপ্রিয়েট লাইফস্টাইল যদি আপনার 70% ডিজিজকে কন্ট্রোল করতে পারে, তাহলে এই অংশটার উপরে অবশ্যই ধ্যান দিন। এই অংশটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার ডাক্তারবাবু আপনাকে আপনার নির্দিষ্ট লক্ষ্যে অনেক সহজে পৌঁছে দিতে পারবে। পার্টিকুলারলি এই কথাগুলো তাদের জন্য আরো বেশি প্রযোজ্য যারা ইনফার্টিলিটি রিলেটেড সমস্যায় ভুগছেন।